এখান থেকে আমরা চলছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আমরা করছিলাম। তার সাথে যেগুলো যেগুলো আমাদের বক্তব্য ছিল যে এই হচ্ছে আমাদের প্রেজেন্ট সিনারিও। তার আগে কনস্ট্রাকশন লেভেল, কোন দেশের কত কনস্ট্রাকশন প্রোডাকশন, কনস্ট্রাকশন শুধু বললে ভুল হয়, ওয়েস্ট প্রোডাকশন কিরকম কি হয় সেটা আমরা একটুখানি আলোচনা করেছিলাম। তারপর করেছিলাম যে ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো ডিগ্রেড হয় না, নন ডিগ্রেডেবল ওয়েস্ট আর টু টাইপস, ওয়ান ইজ বায়োডিগ্রেডেবল, অ্যানাদার ইজ নন বায়োডিগ্রেডেবল। তো নন বায়োডিগ্রেডেবলটার কি হয়, কি হতে পারে, সেটা এখন একটা হিউজ কনসার্ন। আরেকটা ওয়েস্ট হয়, সেটাও আজকে আমি ডিসকাস করবো, দ্যাট ইজ রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। রেডিও অ্যাক্টিভ মানে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন, এই সমস্ত ওরিয়েন্টেড যে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট গুলো হয়, তাদের আলফা বিটা গামা এই রেডিয়েশন ইভলভ হয়, এগুলোকে নিয়ে কি করে, কাজে ব্যবহার করার পর সব তো আর নন রেডিও অ্যাক্টিভে কনভার্ট হয়ে যায় না, কিছু ফেলা যায়, কিছু ওয়েস্ট হয়, কিছু ডিসকার্ড হয়। দু ধরনের আবর্জনা দেখা যায়। ওয়ান ইজ ওয়েস্ট, মানে যেটা আমরা ব্যবহার করতে পারিনি, নষ্ট হলো, প্রোডাকশনে অনেকটাই, কিন্তু যে ধরনেরই প্রোডাকশন বলো পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে অনেকটাই কিন্তু নষ্ট হয়। সে ওষুধ বলো, খাওয়ার জিনিস বলো, যে কোনো প্রোডাক্ট বলো, সফটওয়্যার হার্ডওয়্যার, হ্যানা ত্যানা যে কোনো কিছু, সবেরই একটা টাইম লিমিট আছে। সেটা মধ্যে যদি সেটা কনজিউম না হয় তাহলে সেটা কিন্তু ওয়েস্টেজে চলে যায়। তো দু ধরনের আবর্জনা দেখতে পাই, এক যেটা আমরা ব্যবহার করতে পারিনি সঠিক সময়, আরেকটা হয় ব্যবহার করে এবার ফেলা যাচ্ছে আর ওটা ব্যবহারযোগ্য নয়, ফেলছি, ডাস্টবিনে ফেলছি, এই দু ধরনের হয়। যাই হোক, সেই নিয়ে আমরা চলছিলাম। তারপর সেখান থেকে হচ্ছিল যে এটাকে আমাদের মতন কান্ট্রিতে কিভাবে এটার হ্যান্ডলিং হয়, আলাদা আলাদা এটাকে যে বাছা হয়, সুন্দরভাবে করা হয় তা নয়, একদম লেমেন দিয়ে, নন টেকনিক্যাল নন ট্রেন্ড লোককে দিয়ে এই সেগ্রিগেশন এই এটা করানো হয়, যার ফলে অনেক ধরনের হ্যাজার্ডাস এফেক্টে হয়। শুধু তাই নয়, যেটা হয় ওয়েস্টেজও হয়। এগুলোর হয়তো আবার রিউজ হতে পারতো, যেটা একটা ট্রেন পার্সন কাছে পড়লে সে বুঝতে পারতো, সেটা ট্রেনিং এর অভাবে, শুধুমাত্র কিছু ট্রেনিং এর অভাবে সেটা আমরা রিভাইভ করতে পারলাম না, ফেলা গেল। ফেলা গেলে কি হয়, ওয়েস্ট বাড়ে, শুধু তাই নয়, যেটা সাধারণ মানুষ বোঝে সেটা হচ্ছে নেক্সট প্রোডাক্টের দাম বেড়ে যায়। তুমি যদি ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানাও তাহলে অবভিয়াসলি তোমার প্রকিউরমেন্টের সময় প্রোডাকশন কস্ট কম হবে এবং ইনভেরিয়েবলি বাজারে সেলিং প্রাইসও তার কম হবে। কিন্তু যখনই আমরা এগুলো ইউজ করতে পারি না, তার সেলিং প্রাইসটাও যায় বেড়ে। এর সাথে এইগুলো অ্যানালিসিস করার জন্য আমরা বলেছিলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বলে 180টা কান্ট্রি একটা কম্পিটিশন বলতে পারো, একটা অ্যাসেসমেন্ট বলতে পারো। এই যে তোমাদের 200 কতজনকে নিয়ে যেন অ্যাসেসমেন্ট হলো, সবাই রিটেন পরীক্ষা দিলে একটা সিঙ্গেল কোশ্চেনে, তো সেরকম 180টা কান্ট্রিরও একটা অ্যাসেসমেন্ট হয় কিছু প্যারামিটার্স এর উপর। এখানে তো আর একটা কোশ্চেন দিলে চলবে না, কিছু প্যারামিটার্স দিতে হবে। সেই প্যারামিটার 17 প্যারামিটার্স হয়। কিছু প্যারামিটার সলভ হয়ে যায়, কোনো কোনো কান্ট্রির কিছু কিছু প্যারামিটার সলভ হয়ে গেছে, সেগুলো আর তাদের নেই। এরকম কিছু কান্ট্রি 17টা প্যারামিটারের উপরে আছে, কোনো কোনো কান্ট্রি 13টা প্যারামিটারের উপর আছে, কোনো কোনো কান্ট্রি 15টা প্যারামিটারের উপর আছে। এর মধ্যে ম্যাক্সিমাম মেজরিটি 13 প্যারামিটার্স এর উপরই আছে। তো এই অবধি আমরা বলেছিলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি কি ক্রাইটেরিয়ার উপর দেখে করা হয়, এবং তার সাথে আমরা এটাও দেখেছিলাম যে এই বছর 2021-এ 2020 টু 2021 এই পিরিয়ডে ইন্ডিয়া 2 স্টেপ স্কিপ করে নিচে চলে গেছে, মানে 2টো সিঁড়ি নিচে চলে গেছে। কেন? 2টো ক্রাইটেরিয়াতে ওরা পিছিয়ে পড়ছে, দ্যাট ইজ ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 5। প্রতি বছর ইভ্যালুয়েশন হয়, ইভ্যালুয়েশনের ডিটেল আছে, সেটা আমাদের আর জানার দরকার নেই। এর মধ্যে পড়লে কেউ যদি কখনো এর মধ্যে ঢুকে যাও তখন তাকে জেনে নেবে। এগুলো জেনারেলি আমাদের গ্র্যান্ড ভাইভা, চাকরির সময় কিছু জেনারেল যে অ্যাপটিটিউড থাকে সেইখানে, বা বড় বড় গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেইখানে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে এগুলো থাকে। তখন সেটা কারেন্ট ইস্যুর উপর তোমাকে দেখতে হবে। তোমার যদি টপিকটা জানা থাকে তাহলে তোমার কারেন্ট ইস্যুটাও জানতে বেশি সময় লাগবে না। এই হলো আমাদের ক্রাইটেরিয়া। এর মধ্যে এনভায়রনমেন্টের রিলেটেড যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেগুলো হচ্ছে
এটা স্ক্রিনটা একটু বাড়িয়ে দিই, তাহলে আমারও ধরতে সুবিধা হয়। এর মধ্যে এনভায়রনমেন্টের রিলেটেড ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এগুলো। আমাদের এই যে কোর্সটা আমাদের আছে, তোমাদের এবারে যখন সিলেবাস আসবে তখন দেখতে পাবে আগেরটা যেমন বেসিক সায়েন্স ছিল, এটা হবে ইঞ্জিনিয়ারিং সায়েন্স, মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সায়েন্স সাবজেক্ট গুলো তার উপর। তার সাথে এইটা থাকবে অডিট কোর্স হিসাবে, যেটা তোমাদের এই ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে নলেজ হিসাবে হেল্প করবে। তো যে জিনিসগুলো আমরা এনভায়রনমেন্ট প্রোটেক্টেড যে ক্রাইটেরিয়া গুলো আমরা দেখি, সেগুলো হচ্ছে এই এয়ার, ওয়াটার, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলতে পারো, হেলথ ডেভেলপমেন্ট বলতে পারো, যেখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক লাগছে। ল্যান্ড অ্যান্ড এগ্রিকালচার, চাষবাস। এগ্রিকালচার মানে অনলি চাষবাস, এছাড়া ল্যান্ড আরেকটা কাজেও লাগে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। রেসিডেন্সিয়াল বলতে পারো যে থাকবো কোথায়, তাহলে থাকবো কি বাতাসে, তা নয়, থাকবো জমিতে, ল্যান্ডের ওপরেই থাকবো, কিন্তু তার পরিমাণ যথেষ্ট কম। ল্যান্ড ফর ডোমেস্টিক পারপাস খুবই কম, মেজরিটি হয় এগ্রিকালচার, আর একটা বড় হয় ইন্ডাস্ট্রিয়াল। আরেকটা অংশ থাকে যেটা শুনলে খুব অবাক লাগবে, তবে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, সেটা হচ্ছে ব্যারিন ল্যান্ড, মানে যাকে বাংলায় পড়ে এসছে পতিত জমি, কোনো কাজে আসে না, এদের সংখ্যাও প্রচুর। হেলথ, ওয়েস্ট, সিটিজ মানে ওই আরবানাইজেশন কে বলছে, সিটি যেটা 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আরবানাইজেশন, নগরায়ন, শহর পত্তন, অনেক রকমের ভাষা দেখবে আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটির খাতায় পাবে, অনেক ভারী ভারী ভাষা আছে। ওয়েস্ট, ওয়েস্ট মিনস আমি আগেই বলেছি শুধু ওয়েস্ট, তার সাথে যদি ওয়াটার সলিড কিছু না বলে, ইট ইজ ইমপ্লাইড যে এটা সলিড। এনার্জি, এনার্জি হচ্ছে রিনিউয়েবল, নন রিনিউয়েবল। আমরা যেগুলো ইউজ করি, আজকেই আমরা আলোচনা করব, মেজরিটি হচ্ছে নন রিনিউয়েবল এবং এগুলো শেষের পথে। আমাদের যে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, গ্যাসের, বাড়িতে যে এলপিজি গ্যাস আছে রান্না, তার যে দাম বাড়ে, কমে না, বাড়তেই থাকে। বাড়ে তার একটা তো পলিটিক্যাল, ওই জিএসটি ফিএসটি তো আছে, ট্যাক্স তো আছে, তারপরেও একটা বড় অংশ হচ্ছে, সেটা হচ্ছে ক্রাইসিস, কমে আসছে। এরপর এই কমের মধ্যেও আমাকে সাপ্লাই দিতে হবে, সেই জন্য দামটা বাড়ে। আচ্ছা, ক্লাইমেট, ক্লাইমেটেরও আমরা আজকে কম বিস্তর আলোচনা করব। পলিউশন, এটা তো আমাদের মেন ইয়ে, যতদিন বাঁচবো এটার মধ্যেই থাকতে হবে। পভার্টি, আগের দিনই আমরা বলেছিলাম যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আনকন্ট্রোল পপুলেশন এবং তার সাথে পভার্টি। যে দেশের পভার্টি কম, সেখানে পপুলেশন বাড়লে কিন্তু অতটা প্রবলেম ক্রিয়েট করে না। পলিউশন বুম, একটা কথা আছে, পলিউশন বুমিং, মানে ফুল যেরকম ফোটে সেরকম পলিউশনও ফুটছে, বাড়ছে, মানে দিনের দিন জিপি সিরিজে বাড়ছে। এখন অবশ্য অনেক কমে গেছে, লাস্ট 10 বছরে পপুলেশন ইনক্রিজিং রেটটা প্ল্যাটু হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু তার সত্ত্বেও যা ফ্ল্যাট হয়েও যা আছে, সেটাও আমাদের সাপ্লাই ডিমান্ডকে এফেক্ট করছে, যার ফলে এই আনহেলদি অ্যাটমসফিয়ার, ইমপ্রপার হেলথ ইনফ্রাস্ট্রাকচার, যেটা এখন আমরা সকলে ভুগছি, এই একবার করে ওয়েভ যখন ওঠে তখন হেলথের ইনফ্রাস্ট্রাকচারটা আবার ক্রাইসিস ধরা পড়ে। তো এই ধরনের জিনিসগুলো তখন আসে, তার একটা বেসিক কারণ হচ্ছে পভার্টি। আর লাস্ট হচ্ছে এডুকেশন। এই যে আমি একটু আগে একটা ছবি দেখিয়েছিলাম, যে যে মানুষগুলো বসে বসে ওগুলো হ্যান্ডলিং করছে, ওদের একটা মিনিমাম ট্রেনিং দিলে ওরা একটা ভালোভাবে এই কাজগুলো করতে পারে। ভালোভাবে যদি কাজগুলো করতে পারে, তাহলে দে শুড গেট আ হ্যান্ডসাম রেমুনারেশন ফর দ্যাট জব। এটা এখন বোঝার চেষ্টা করো, আর 2 দিন বাদে এই সাইকেলে পড়ে যেতে হবে। রেমুনারেশন ভালো পাবে, রেমুনারেশন ভালো পাবে, that he will get a better lifestyle. He can achieve a better education for his next generation. He can achieve a good health infrastructure. তো সাধারণ একটা এডুকেশন ট্রেনিং যদি আমি অ্যাভারেজ মানুষকে দিতে পারি, তাহলেই কিন্তু আমার আস্তে আস্তে, একদিনে হবে না, আস্তে আস্তে দেশের ইকোনমিক
স্ট্রেংথ আপগ্রেডেড হতে থাকে। আপগ্রেডেড যদি হতে থাকে, সে ইন্ডাস্ট্রি বলো, এগ্রিকালচার বলো, এন্টারপ্রেনার বলো, একাডেমিক্স বলো, বিভিন্ন লাইন হয়। একটা মানুষ পরে গিয়ে বিভিন্ন লাইনে থাকতে পারে। যে ফিল্ডেই তুমি যাও না কেন, সেখানেই তুমি একটা ভালো জায়গা নিজের হিসাবেও অ্যাচিভ করতে পারবে, সোসাইটিও ডেভেলপ বেনিফিটেড হবে, ইকোনমি বেনিফিটেড হবে, সব শুদ্ধ কান্ট্রিটা বেনিফিটেড হবে। এবং এই যে এসজিপি বলছো, এটাও আস্তে আস্তে উঠবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইগুলো। এইবার চলে আসি এই 2021-এ, ভালো করে লাইনগুলো ধীরে ধীরে পড়বে, আমি স্ক্রিনটা ফিক্স রাখবো। 2021-এ এই যে ওর র্যাঙ্ক হয়েছিল আউট অফ 100 বোধহয় 66, 115 র্যাঙ্ক থেকে 117 হলো। তো এই 117, 117 আউট অফ 183। তুমি এতে কি বুঝলে? বুঝলাম এই, তার মধ্যে অনেক কিছু আছে, আমি এনভায়রনমেন্ট স্পেসিফিকই বলছি। ওই জেন্ডার ইকুয়ালিটি ফিকুয়ালিটি এইসব তো আমার ইয়ের মধ্যে পড়েও না, আমি এখানে বলে সময়ও নষ্ট করছি না। তবে হ্যাঁ, কারুর যদি মানে ইচ্ছে জাগে, কারুর যদি ইন্টারেস্ট জাগে, কি ডেফিনেটলি তোমরা নেটে করে দেখতে পারো। ভেরি হট টপিক। আমি যে যে টপিক গুলো পড়াচ্ছি এবং যে যে টপিক গুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, পরে সেমিস্টার শুরু হলে পড়াবো, সবগুলোই হট টপিক। ঠিক আছে? আচ্ছা, এয়ার এর ক্ষেত্রে আমরা কি দেখেছি? দেখা যাচ্ছে অ্যানুয়ালি 12.5% ডেথ হয় ডিউ টু এয়ার পলিউশন। কেন? মেইনলি জেনারেলি, মানে কেন মানে তো বুঝতেই পারছো কি ধরনের ডেথ এটা। এই ডেথটা হয় জেনারেলি এই ধরনের ভাইরাস। এটা কিন্তু অ্যাপার্ট ফ্রম কোভিড, কোভিড এর মধ্যে এই হিসাবে কোভিড নেই, এটা ভালো করে মাথায় রাখো। আর যা পড়াচ্ছি তার মধ্যে কোথাও করোনা নেই, শুধু আমরা অনলাইনে আছি, এটাই যা করোনার এফেক্ট। ভুলে যাওয়া এই মুহূর্তে করোনা, এটা যা হচ্ছে অ্যাপার্ট ফ্রম কোভিড আমি বলছি। 12.5% যে ডেথটা হচ্ছে, সেই ডেথটা হচ্ছে ডিউ টু এয়ারবোর্ন ডিজিজ। ইট মে বি ভাইরাল, মে বি ব্যাকটেরিয়াল, মে বি পলিউটেন্ট। শ্বাস প্রশ্বাস জনিত রোগ, নিউমোনিয়া, হার্ট কনজেশন, লাং ইনফেকশন, অ্যাজমা, হার্ট অ্যাটাক, এই ধরনের লাং ওরিয়েন্টেড, হার্ট ওরিয়েন্টেড রোগে যে মানুষগুলো মারা যাচ্ছে, দেখা যাচ্ছে লাস্ট ইয়ারে 12.5%। এবং এদের কজ অ্যানালিসিস করে দেখা যাচ্ছে এয়ার পলিউশন হতে পারে প্রপার সিটিতে থাকার জন্য, হতে পারে আমি এমন কোনো প্রফেশনে আছি যেখান থেকে আমার লাং ডিসইনফেক্টেড হচ্ছে, ইনফেক্টেড হচ্ছে। কিরকম? যে লোকটা কোল মাইনে কাজ করে, তার লাংকে বলে ব্ল্যাক লাং, বিকজ সেখানে একটা ফাইন পার্টিকলস অফ কোল ইজ ডিপোজিটেড অন ইউর লাং। যারা বিভিন্ন মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, সে যে যার মাইনিং হবে, সিলিকা হলে সিলিকোসিস, অ্যাসবেস্ট হলে অ্যাসবেস্টোসিস, এই ধরনের ফাইন পার্টিকেল লাংয়ে ডিপোজিট করে। একটা, ছেড়ে দাও এবার অকুপেশনাল হ্যাজার্ড, একটা নর্মাল প্রত্যন্ত শহরে থাকা একটা মানুষ, একই একই এজের দুটো মানুষকে কনসিডার করো। একজনকে তুমি 20 বছর রাখলে শহরে, শহরে মানে যে হ্যাঁ ধরো এই মুহূর্তে আমরা আছি সাউথ ক্যালকাটা, নর্থ ক্যালকাটা, যেগুলো চূড়ান্ত পলিউটেড, সেইখানে রাখলে। আর একজনকে তুমি একটু টাউন এরিয়ায় রাখলে বা টুয়ার্ডস ভিলেজ এরিয়া, যেখানে রোজকার মানুষের কনসেন্ট্রেশন কম হয়, রাখলে এই দুটো মানুষের 1-2 বছরে এফেক্ট দেখবে না। এই দুটো মানুষের 10 বছর 15 বছর জেনারেলি এই এফেক্টটা হয়। আগের দিন তোমরা বলছিলে না অ্যাকিউট এফেক্ট আর ক্রনিক এফেক্ট বা লং টার্ম এফেক্ট, সেইটা লং টার্ম এফেক্টে এগুলো ধরা পড়ে। তো এই যে তুমি দেখো দুজনের হার্টের যদি একটা ক্লিয়ার পিকচার নাও, তাহলে বুঝতে পারবে যে এই 20 বছরে সে কি কি ইনহেল করেছে। এবং একটা জিনিস মাথায় রাখবে, লাং ইজ ইয়োর মোস্ট ট্রাস্টওয়ার্দি ডাস্টবিন। তুমি লাং হচ্ছে এমন একটা ডাস্টবিন, যেখানে তুমি ফেলবে তো সেখান থেকে কোথাও যাবে না, কোথাও নষ্ট হবে না। এমনি ডাস্টবিনে রাখলে ফেটে যাবে, লিকেজ হবে, স্পিলেজ হবে, কত কাণ্ড হবে। লাং হচ্ছে ভেরি মানে কি বলবো, বিশ্বস্ত একটা ডাস্টবিন। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। আচ্ছা, এই পুয়ার এয়ার কোয়ালিটি ইন্ডিয়ায় লাস্ট 1 বছরে দেখা গেছে পুয়ার এয়ার কোয়ালিটি অ্যাটলিস্ট 1 লক্ষ
চিলড্রেন মানে সদ্যজাত বিলো 5 চিলড্রেনদের হেলথকে এফেক্ট করেছে। বিলো দা এজ অফ 5, ইয়েস, ওদেরকেই চিলড্রেন ধরা হয়। এটা না লেখা থাকলেও 5 বছরের নিচটাকেই ধরা হয়, যাদের ইমিউনিটি এখনো তৈরি হচ্ছে। 5 বছরের পর থেকে ধরা হয় ইমিউনিটি মোটামুটি একটা লেভেল অব্দি এসছে। তার আগে বাচ্চারা একটু ভোগে টোগেও বেশি, যদি কারোর বাড়িতে থেকে থাকে একটু খেয়াল করবে, বিফোর 5 আর আফটার 5 অনেক চেঞ্জ হয়। তাহলে 1 লক্ষ বাচ্চা দেখা গেছে এই পুয়ার কোয়ালিটিতে এফেক্টেড হয়েছে। খুব ছোট ছোট বাচ্চার অ্যাজমা, শ্বাস প্রশ্বাস জনিত রোগ দেখা যাচ্ছে। ডাক্তারের কাছে শিশু যারা চাইল্ড স্পেশালিস্ট, প্রচুর পেশেন্ট যারা পায় যারা জন্মগত একটু শ্বাসকষ্টের ভোগে, অথচ শ্বাসকষ্টের মতন কিন্তু তাদের কোনো বার্থ ডিফেক্টও নেই, যে জন্মের সময় কোনো ডিফেক্ট হয়েছিল তার ফলে লাংটা প্রপার ডেভেলপ করেনি, তা না, সেরকম কোনো কেস হিস্ট্রিও নেই। আবার অ্যাজমা অনেকটা হেরিডিটারি হয়, তোমাদের অনেকেরই হয়তো এটা জানা আছে। হেরিডিটারিও পাওয়া যাচ্ছে না। আগে ছোটবেলায় আমরা জানতাম বাবা মায়ের একজনের থাকলে বাচ্চা পায়, এখন দেখা যাচ্ছে হেরিডিটারিটাও ম্যাটার করে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই পলিসি। আচ্ছা, ন্যাচারাল স্কিম থাকে একটা ই ভেহিকেল, আমরা সকলে জানি ই ভেহিকেল। আমি কিছু বছর আগে একটা স্কুটি কিনেছিলাম, তোমরা দেখোনি আমাকে, আমি সেটা চালিয়েই কলেজ যেতাম। তো আমি প্রথম, এক সেকেন্ড একটু ধরো তো। হ্যাঁ, এবারে সেটা চালিয়ে আমি আসি। তো এটা কেনার আগে আমি ই ভেহিকেল, শোনা যাচ্ছে তো আমার কথা? তোমরা একদম নিস্তব্ধ। ইয়েস ম্যাম, ইয়েস। ঠিক আছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি একটা ই ভেহিকেল কেনার চেষ্টা করেছিলাম। আমার যা ক্ষমতা, নেটে সার্চ করে, এখন তো গুগলই ভরসা, নেটে সার্চ করে লোকাল দোকানে সব জায়গায় আমি ই ভেহিকেল কেনার একটা চেষ্টা করেছিলাম। মানে তোমার ওই ইলেকট্রিক প্লাগে ব্যাটারি জনিত চলবে, কারণ আমার খুব বেশি দূর যেতে লাগে না, ওটা আমার শখের কেনার। তাতে আমি কোথাও স্যাটিসফাইড পেলাম না, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। যেটা পেলাম সেটা হচ্ছে এগুলো নন রেজিস্টার্ড ই ভেহিকেল হয় না গো, ওই দেখবে রাস্তা দিয়ে যায় টুর 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 করে, একটা হঠাৎ দেখবে তোমার পাশ থেকে একটা কিছু চো চো করে চলে যাচ্ছে। ওদের হাইয়েস্ট স্পিড হয়, তোমরা আমার থেকে ভালো জানবে, তোমরা আরো আধুনিক প্রজন্ম, ওই 40, বিলো 30 40 থেকে তো তাদের 40। হচ্ছে স্পিড। মডারেটলি 25-এ যায়। যদি তুমি এই রাস্তার উপর দিয়ে যাবে, মোটামুটি তুমি গেলে পাশে একজন ভালো শক্তপোক্ত মানুষ হলে সে তোমার সাথে হেঁটে যেতে পারবে। এই এই ছাড়া আমি আর কিছু পেলাম না। তারপর যেগুলো দামি একটু আছে, একটা হিরোর আছে, এর আছে, খুব কম, ম্যাম কোথায় নতুন একটা একটা দুটো স্কুটি হন্ডা তো লঞ্চ পেলাম। করেছে স্যার। স্যার, আচ্ছা, তাহলে আমি 19-এর কথা বলছি, তখন আমার এই অভিজ্ঞতা হচ্ছে। ওইখানে আমি একটা কিনতে গেলাম আর একটা হিরোর একটা মডেল দেখলাম। তো সে বললো যে দাম তো প্রায় একই পড়ছে, তো সবই আছে, কিন্তু ওই সেই স্পিড ওইখানেই দাঁড়িয়ে থাকবে, কারণ তো এটা খুব মুশকিল। আর তারপর যেটা ব্যাটারি ব্যাকআপ, সেটা বলতে পারছে না যে কতদিন চলবে। আমি আজ রাতে পার্ক করে ঢুকলাম, দেখলাম ব্যাটারিটা আছে, সকালবেলা অফিস যাওয়ার সময় দেখলাম ব্যাটারি পড়ে গেছে। ভালো করে চার্জিং স্টেশনও নেই। তো কোথায় আমি, আমার তেল ফুরিয়ে গেলে আমি রাস্তায় তেল দিতে পারবো, ম্যাম অ্যাকচুয়ালি, চার্জিং শেষ হয়ে গেলে তো আমার। হ্যাঁ বলো। হ্যাঁ মানে যেটা বলছিলাম, স্টেশন গুলো হচ্ছে ওটা হচ্ছে মেগা সিটি, যে মানে কলকাতা একটা মেট্রোপলিটন সিটি, কিন্তু কলকাতাতেও এখনো অবধি ওটা হয়নি। মানে ওটা মেনলি এই স্টেশন গুলো আছে মেনলি ওই ব্যাঙ্গালোরে সব থেকে বেশি আছে, তাও ওটা একটা মানে অনেকটা ডিস্টেন্স হুম, পর পর, ওটা হতে অনেক টাইম লাগবে। মানে এই পুরোপুরি ব্যাপারটা অনেক। মানে হতে মানে পুরোপুরি চলতে, পুরোপুরি অ্যাকাস্টম করতে অনেক টাইম লেগে যাবে। এক্স্যাক্টলি, এটা ঠিক কথা বলো। এইবার চলে আসো, তাহলে আর টপিকে আমি গল্পে যাচ্ছি না, এইবার তুমি লাস্ট দুটো পয়েন্ট তোমরা সকলে দেখো। কি বলছে? যে ই ভেহিকেলের একটা টার্গেট সেট করে সমস্ত দেশ, যে আমি এত বছরের মধ্যে এইখানে পৌঁছাবো। এই সব কিছুরই একটা টার্গেট থাকে, না থাকলে হয় না। আমরাও একটা টার্গেট রাখি, সিলেবাসটা আমি 3 মাসের মধ্যে শেষ করবো, না হলে তো চলতেই থাকবে। তো সেই রকম ই ভেহিকেলের একটা টার্গেট আছে। লাস্ট পয়েন্টটা পড়ো, আউট অফ দ্য টার্গেট 15 to 16 মিলিয়ন অফ ই ভেহিকেলস বাই 2020। 2020-তে 15-16 মিলিয়ন ই ভেহিকেল টোটাল ইন্ডিয়ায় রাস্তায় দেখা যাওয়ার কথা ছিল। তার মধ্যে অনলি 0.28 মিলিয়ন মে 2019 অব্দি ডেটাটা পাওয়া গেছে। তারপর আর কত বাড়তে পারে?
এই ডেটাটা একটু ফার্দার প্রসিড করতো, এই কোভিড এর জন্য একটু ডেটা ক্রাইসিস, আমি আর এর পরে ডেটাটা পাইনি। তবে মোটামুটি ধরে নাও 0.28 মিলিয়ন যদি মে 2019-এ থাকে, তারপর থেকে তুমি এই অ্যাসেসমেন্টটা হয়েছে জুন 2021-এ পাবলিশ হয়েছে, তাহলে অ্যাসেসমেন্ট আরো আগে হয়েছে। তা তুমি আর 1-1.5 বছরে তাও এই 2020-তে তো কিছুই হয়নি, প্রোডাকশন উল্টে স্টপ, কত এগোতে পারে? এটা 1 মিলিয়নও ধরে নিলাম, 1 মিলিয়ন হয়েছে। ম্যাম এবার ম্যাম ই ভেহিকল বাড়বে। হ্যাঁ বাড়বে, তার একটা কারণ আছে। এই যে গোল্ড গুলো হয় না, গোল্ড থেকে পেট্রোলের দাম তো প্রচুর। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কারণ, এটা সাধারণ মানুষের চোখে যে পেট্রোলের দাম যখনই বাড়ছে আমি ওইদিকে একটু চেষ্টা করে দেখি, এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে স্কেয়ারসিটি অফ ফুয়েল, স্কেয়ারসিটি অফ ইউর কনভিনিয়েন্ট ফুয়েল, যেটা তুমি এতদিন ইউজ করছো, এর জন্য তোমাকে একদিন শিফট করে যেতে হবে। আজ আমি আজকে যেগুলো দেখাবো, একটা জিনিস মাথায় রেখো, এটা পুরোটা দেখার পর বুঝতে পারবে যে অবস্থায় আছো, এলপিজি গ্যাসে রান্না করছো বা ওই তোমার পেট্রোল ডিজেলের যে 2 হুইলার 4 হুইলার বাজারে চলছে, বেশি দিন তুমি পারবে না, শিফট তোমাকে করতেই হবে। এই টার্গেট তোমার আসবে, তবে যত তাড়াতাড়ি টার্গেটটা রিচ করতে, তত এই প্রিমিটিভ টাইপ অফ ফুয়েল গুলো একটু প্রিজার্ভ হতে। আমরা এমন সময় টার্গেটে পৌঁছাবো যখন ভাঁড়ার একদম খালি, খটখট করছে যখন শুকনো, তখন তুমি পাশের হাঁড়িতে হাত দিলে, এরকম একটা অবস্থা আমাদের হতে চলেছে। ওয়াটারটা একবার দেখো, এই গেল এয়ারের সিনারিও, ম্যাম আমার প্রোগ্রেস। বলো। ম্যাম আমাদের দেশে ম্যাম ই ভেহিকেল মানে 4 হুইলার যেটা, ওটা ম্যাম এখন বর্তমানে চালু হবে কিনা মানে ঠিক নেই, কারণ ওগুলো তো খুব এক্সপেন্সিভ আমাদের দেশে আর কি। মানে টেসলার কথাই যদি ধরি, 4 হুইলার তো অনেক খুব বেশি, টু এক্সপেন্সিভ। হুইলারই যা এক্সপেন্সিভ, 2 হুইলারই অ্যাফোর্ড করা যায় না। হুম, এক্স্যাক্টলি। টু হুইলারই আমি তো পারিনি এফোর্ড করতে, পরিষ্কার ভাষায় বলছি। 1 লাখ কত, 1,20,000 না 30 দাম এরকম। কিন্তু ম্যাম মানে হ্যাঁ ইউনাইটেড স্টেটস হচ্ছে মানে 4 হুইলার বা 2 হুইলার এগুলো ই ভেহিকেল গুলোর দাম কিন্তু অতটা নয়। মানে এখন ওটা না, সচরাচর আচ্ছা মানে চলেই একদম। আচ্ছা, এর মধ্যে একটা পজিটিভও বলি, সব নিন্দা করলে হয় না। একটা গভর্নমেন্টের একটা সিরিজ অফ বাসেস আছে রাস্তায়, এখন তো খুব একটা বাস চলতে দেখা যাচ্ছে না, ওই হ্যাঁ বিফোর ম্যাম, কোভিড আমাদের গড়িয়াতেই কল্পনা চলে করো। ম্যাম, গড়িয়াতেই চলে। হ্যাঁ রাইট, এই গড়িয়া যাদবপুরে S9 যে বাস স্ট্যান্ড আর গড়িয়ার যে 5 নম্বর বাস স্ট্যান্ড, এই হ্যাঁ দুটোতে আমি ঘুরেছি, দেখেছি হেভি ছোট ছোট, ব্যাপার। ওদের দেখবে আবার সাইজ ছোট হয়, মানে কনজাম্পশন কম, খুব কম, সেটাও একটা সমস্যা, হ্যাঁ যখন ম্যাম, ফুল আওয়াজ প্লেটেড হয় না, হবে বোঝা কি যায় না। করবে? আওয়াজ হয় না, পাশ থেকে হঠাৎ চলতে শুরু করলো, একটু ছোট হয় সাইজে, আর অবভিয়াসলি এসি হয়, এসি হলে ভেতরে যত ডাস্ট কম যাবে তোমার গাড়ি তত ভালো হবে। এটাও একটা কারণ, গাড়িগুলো যে এসি হয়, বাসগুলো যখন এসি হচ্ছে, তার কারণ শুধু যে কমফোর্ট তা নয়, যত ওটাও একটা পলিউশন প্রিভেনশন, যত ডাস্ট পার্টিকেল কম থাকবে, তত যত ভেতরে যত ঢুকবে, তত ক্লিনিং ইয়ে হয় না, যত কম ঢুকবে তত ওদের লংজিভিটি বাড়ে। এই গেল। এবার চলে আসি ওয়াটারে। ওয়াটারে কি রিপোর্ট বলছে? ওয়াটারের রিপোর্ট বলছে যে সারফেস আর গ্রাউন্ড ওয়াটার অলমোস্ট দুটোই ক্রিটিক্যাল থ্রেট। থ্রেট মানে হচ্ছে পলিউশন নয়, থ্রেট মানে হচ্ছে কমে যাচ্ছে, স্কেয়ারসিটি। আর তার মধ্যে 86%-এর কিছু না কিছু পলিউশন ধরা পড়েছে, সেটারও একটা চেকিং হয়, সেটাও একদিন দেখাবো। 86% ওয়াটার বডিজ হচ্ছে পলিউটেড, গভর্নমেন্ট অ্যালার্ম দিয়েছে। তুমি জানো? জানো না। তোমার লোকাল মিউনিসিপ্যালিটি জানে? গড নোস, এর কোনো ডিক্লারেশন নেই। তাও চলছে, চলতে তো হবে, ঘরে পিউরিফায়ার লাগিয়ে যতটা পারছি, যে যার যেরকম অর্থনৈতিক পরিস্থিতি, সে সেইভাবে নিজের বাড়িতে সেরকম পিউরিফায়ার লাগিয়ে চলছে। এতে কাজে কারা লাভবান হচ্ছে? সবকিছুরই ভালো মন্দ আছে, এতে কারা লাভবান হচ্ছে? এই কেন্ট, আরো অ্যাকোয়াগার্ড, আরো যে কি সব নাম আছে, তারা, সেই বিজনেসটা খুব ভালো চলছে, কারণ মানুষ জানে না আমার যে ওয়াটার সাপ্লাইটা হচ্ছে তার কি স্ট্যাটাস, কি আছে কি নেই, কি ধরনের পিউরিফায়ার লাগাবো। যদি আমার সাপ্লাই অফ ওয়াটারের ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়, তাহলে আমি একটা ইউভি লাগালেই আমার ঝামেলা মিটে যায়। যদি আমার সলিড, মানে ভাসমান সলিডের প্রবলেম হয়, আমাদের সিলেবাসে আছে, আমাদের সিলেবাসটা এবার খুব ভালো, যদি টিডিএস, যাকে আমরা বলি টোটাল সলিড, টিডিএস টিএসএস বলে একটা ভাষা হয়, যদি সেইটার পরিমাণ বেশি থাকে, তাহলে একটা নর্মাল কার্বন ফিল্টার বা ম্যাক্সিমাম আরও ফিল্টার লাগালে হয়ে যায়।
কিন্তু আমরা তো জানি না কি আছে, টেস্ট তো করি না আমরা। মোটামুটি একটা যা আশেপাশে দেখি, যা আমার পাশের বাড়ির লোক লাগিয়েছে, যা আমাকে বাড়ির মধ্যে এসে ডেমো দিয়ে গেছে, আমরা সেটাকে বিশ্বাস করি। তো করার নেই, যার নলেজ তাই তো করবো। গেল। তবে যারা গ্রাউন্ড ওয়াটার এখনো, একটা স্টুডেন্ট, তোমাদের সবাইকে একটা জেনারেল নলেজ আমি দিই, এখনো যারা গ্রাউন্ড ওয়াটার ডাইরেক্ট তুলে খাও, যদি কেউ খেয়ে থাকো, তাহলে কিন্তু খুব সাবধান। ইউ মাস্ট হ্যাভ আ চেকিং। হয় মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেকিং লাগবে, পঞ্চায়েত হলে, এগুলো জেনারেলি পঞ্চায়েত এরিয়াতে হয়, পঞ্চায়েত এরিয়া চেকিং লাগবে, অথবা চেষ্টা করো সাপ্লাই ওয়াটারে যাওয়ার। অথবা তোমরা সেরকম ভাবে গার্ড বসাও। কারণ একটা জিনিস মনে রাখবে, মাটির নিচে কিন্তু ব্যাকটেরিয়াল কন্টামিনেশনও কম হয়, সাসপেন্সের সলিডের কন্টামিনেশনও কম হয়। হয় হচ্ছে এলিমেন্টাল কন্টামিনেশন, ক্যাডমিয়াম, আর্সেনিক, মার্কারি, ক্রোমিয়াম, বিভিন্ন ধরনের থাকে। এদের পরিমাণটা জানা খুব জরুরি, কারণ এরা বিন্দু মাত্র ফ্লোরাইড, দেখাবো একদিন ফ্লোরাইড, কারণ এরা বিন্দু মাত্র পরিমাণে থাকলেও কিন্তু সেটা বিষাক্ত। তো যারা গ্রাউন্ড ওয়াটার এখনো ডাইরেক্ট তুলে খাও, তারা কিন্তু সাবধান। তার একটু অন আছে, একটু অফ করো। তো এই হচ্ছে আমাদের ওয়াটার স্ট্যাটাস। ম্যাক্সিমাম 2011 থেকে 2018 এর মধ্যে ম্যাক্সিমাম ওয়াটার বডিজ পলিউটেড হিসাবে আমাদের কাছে পাওয়া গেছে। এই যে পলিউটেড হিসাবে যে পাওয়া গেল, তো সেইটার এবার ক্লিনিং কিভাবে হবে? একদিনে তো হবে না। ওয়াটার ইজ ফ্লোয়িং, এটা তোমার কাছে এক বালতি জল নয় যে নোংরা দেখলে তো ঢেলে ফেলে দিলে। তখন সেটা নদীতে, সমুদ্রে মিশতে কন্ট্রোল করতে পারবে না, যত উন্নত দেশই হও আর যত বড় তুমি ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট হও। সেটার এফেক্ট পরে পাবে। এই যে বললাম লং টার্ম এফেক্ট, নাও থিঙ্ক টুয়ার্ড লং টার্ম এফেক্ট। আমরা যেমন ইনভেস্ট করি টাকা পয়সা লং টার্মের কথা ভেবে, সেরকম এখানেও আমাদের নিজেদের ব্রেন, নিজেদের টেকনোলজি ইনভেস্ট করতে হবে ফর লং টার্মের কথা ভেবে। আরেকটা জিনিস লাস্টের যেটা, যে যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম, যে আনসাস্টেনেবল ইনক্রিজ অফ ডিপ টিউবওয়েল। যারা গ্রাউন্ড ওয়াটার খাও তারা এই লাস্ট লাইনটা খুব ভালোভাবে 80% বেড়ে গেছে 2006, 7, 13, 14, এই 7-8 বছরে 80% বেড়ে গেছে। কিছু দেখবে জল ওঠে না, বন্ধ হয়ে যাচ্ছে, আসছে আবার ডিপ করে দিচ্ছে, তুলছে ওই এক ধরনের দেখবে ঘুরিয়ে 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 তোলে, সবাই মিলে 4-5 জনের মিলে টানাটানি করে তোলে। আবার সেটা কি যদি 10 ফুটের থাকে, আবার ওটাকে 15 ফুটের করে দিল। এইভাবে নিচের মধ্যে ঢুকে যাচ্ছে। জলের স্ক্যাসিটি তো হবেই, তার সাথে যেটা তোমার এফেক্ট হবে, তোমার ফ্যামিলির এফেক্ট হবে, মেটাল কন্টামিনেশন হবে, খুব মারাত্মক মেটাল কন্টামিনেশন। ওটা পয়জনাস। একটা জিনিস মনে রাখবে, পয়জনাস। পয়জন মানে বোঝো, পয়জনাস, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে ল্যান্ড এন্ড এগ্রিকালচার। এটা একটু জেনে রাখো। আমাদের তোমরা ছোট ছিলে, তোমাদের কি মনে আছে সিঙ্গুর, টাটার যে সেই সিঙ্গুরের একটা মেন না না, অনেকটাই বড় হয়ে কন্ট্রোভার্সি, গেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটা সিঙ্গুরের কিন্তু মেন ফ্যাক্টরটাই ছিল ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ভার্সেস এগ্রিকালচারাল ল্যান্ড। পলিটিক্যালটা বাদ দাও, ওটা আমি যাচ্ছি। ঝামেলাটা তৈরি করতে পেরেছিল ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আর এগ্রিকালচার ল্যান্ড। যে ল্যান্ডটা ওদের দেওয়া হচ্ছিল, সেটা দাবি করা হচ্ছিল ওটা একটা এগ্রিকালচারাল ল্যান্ড। এগ্রিকালচারাল ল্যান্ডের আবার ভাগ আছে, কোনোটা বছরে একবার প্রোডাকশন দেয়, কোনোটা দুবার প্রোডাকশন দেয়, কোনোটা দুবারের বেশি প্রোডাকশন। ওরা বলছিল যে ওটা এগ্রিকালচারাল ল্যান্ড, অতএব এটা কেন দেওয়া হচ্ছে? ওদেরকে একটা ব্যারেন ল্যান্ড দেওয়া হোক, ইন্ডাস্ট্রি হবে, প্রচুর লোক চাকরি হবে, এটসেট্রা এটসেট্রা। সেইটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। পরবর্তীকালে দেখা গেছে ঠিক ওটা এগ্রিকালচারাল ল্যান্ডই, কিন্তু ওটা ছিল একবার, বছরে একবার ফসল হয়, যার ফলে ওইটাকে মানে সিঙ্গুরের ওই ফ্যাক্টরিটা বন্ধ করে খুব যে বেশি মানুষ লাভবান হয়েছে তা কিন্তু নয়। আমি বলছি না যে ওই 1 বছরেরটাকেও বন্ধ করা উচিত ছিল কিনা, সেটা আমি তর্কে যাচ্ছি না, সেটা বোঝার ক্ষমতা আমার নেই, খুব সত্যি সত্যি বলছি। কিন্তু আমি ফ্যাক্ট অ্যান্ড ফিগারটা বলছি। ঝামেলা হচ্ছে এইটা, এখানে কি হচ্ছে, এই ল্যান্ড আর ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, এগ্রিকালচার, বা আমি সহজে বলতে পারি এগ্রিকালচার আর নন এগ্রিকালচার, সব জমি চাষ করতে পারবে না, যত মাথা ফোটাও না কেন ফসল বের করতে পারবে না। এগ্রিকালচার আর নন এগ্রিকালচারের এই যে তারতম্য, দেখা গেছে এগ্রিকালচারাল ল্যান্ড কমে যাচ্ছে ডিউ টু আনএথিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড। তোমার এগ্রিকালচারাল ল্যান্ড কমে যাচ্ছে, ব্যারেন ল্যান্ড বেড়ে যাচ্ছে, খাবার দাবারের ক্রাইসিস পড়বে,
সবজির দাম বেড়েছে কেন, আনাজের দাম বেড়েছে কেন, পেঁয়াজ কেন 80 টাকায় বিক্রি হচ্ছে, সেটা যেমন খানিকটা ওই যারা সেল করছে মানে পলিটিক্যাল কারণ যেমন আছে, তেমন হচ্ছে কিন্তু এইটাও কারণ আছে। আস্তে আস্তে এই জিনিসটাও তোমরা বুঝতে পারবে। আচ্ছা গেল, খুব কমে গেছে। 1947-এ মানে স্বাধীনতার পর ইংরেজরা চলে যাওয়ার পর যা এগ্রিকালচারাল ল্যান্ড ছিল তার অলমোস্ট 50% অ্যান্ড অ্যাবভ কিন্তু আজ আর নেই। নাসার স্যাটেলাইটে একটা ইমেজ ধরা পড়ে, অত বছরের ইমেজ নয়, তাহলে তো দেখতে পাবে না, 10-15 বছরের একটা ইমেজ আছে, কোনোদিন যদি আমি পাই দেখাবো। এগুলোকে আসলে পিপিটিতে আনা যায় না, এগুলো ডাইরেক্ট সাইট থেকে দেখাতে হয়। একটা ছবি আছে কিভাবে গ্রিন ল্যান্ড কমে আসছে, এনক্রোচ হচ্ছে কিভাবে। এগুলো এই ডেটাগুলো কোথায় পাই জানো? এগুলো ইমেজ, স্যাটেলাইট ইমেজ অ্যানালিসিস করে পাওয়া যায়। জিআইএস বলে একটা জিনিস আছে, জিওগ্রাফিক্যাল ইমেজিং ওটা সিস্টেম, আমি একসময় কাজ করতাম। হ্যাঁ, ওটা হ্যাঁ জিওগ্রাফি বলো। অনার্সে পড়ানো হয়। হ্যাঁ, ওটা মানে একটা আমার একটা পড়ানো হয়, বন্ধু পড়ে, ও করে এই সফটওয়্যারটা নিয়ে কাজ করে। ওটার একটা স্পেশাল পেপার হয়। আমি কিছু বছর কাজ করেছি জিআইএস এর, কিছু কাজ আমিও জানি। আমি একসময় ওখানে প্রথম জীবনে ওখানে চাকরি করতাম, তারপরে এখানে আসি। তো সেই জিআইএস এর আমি ক্রপ কালেকশন মাপতাম, মানে এবছর কতটা, যে কোনো ধরো আলু, কত আলু হয়েছে। আলুর তো একটা তোলার টাইম থাকে, ধরো জুন জুলাই মাসে আলুগুলো ওঠে। তো এই জুন জুলাই মাসে যদি ইমেজ সেন্সিং ডেটা তুমি স্টাডি করো, তাহলে বলে দেবে এবছর আলু কত। গিয়ে গিয়ে মাপতে হয়, সেই সবে একটা ছোট ইয়ে ছিল। তো ওইখান থেকেও বোঝা যায়, লাস্ট 10 বছর দেখলে ওখানে যারা কাজ করে তারাও বোঝে কিভাবে এনক্রোচ হচ্ছে, মানে ছোট হয়ে যায়। নেক্সট হচ্ছে ওয়েস্ট। এই ওয়েস্ট হচ্ছে তোমার সলিড ওয়েস্ট। একটু তাড়াতাড়ি দিই, আজ আর ল্যাব হবে না মনে হয়, আমি ল্যাব নেক্সট দিন, ডেফিনেটলি আমি ল্যাব নেক্সট দিন করাবো। ওয়েস্ট, ওয়েস্টটা কি হয়, মানে সলিড ওয়েস্টটা কি হয়? সলিড ওয়েস্টটা হয় হচ্ছে, ইন্ডিয়ার কাছে একটা রেকর্ড আছে যে 56% ইনক্রিজ হয়েছে হ্যাজার্ডাস ওয়েস্ট 2016-17 এর এই সময়টা। ওই যে বললাম এর পরের ডেটার একটা ল্যাকিং থাকে ইন্ডিয়ায়, ইয়ারলি ডেটার খুব ল্যাকিং হয়, সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, এগুলো একটু রেস্ট্রিক্টেড হয়, মানে সবার সামনে পাবলিশ করা যায় না সবসময়। তো 56% দেখা যাচ্ছে, একটু ওল্ড যেটা ওই জন্য পাওয়া যায়। 56% ইনক্রিজ ইন হ্যাজার্ডাস ওয়েস্ট ইন 2016-17, 2016-17 56% হ্যাজার্ডাস ওয়েস্ট বেড়েছে। তো ওই টোটাল না, কিন্তু বেড়েছে। ঠিক আছে, মানে যদি 5 হয়, ধরো 5 মেট্রিক টন তৈরি হতো, এখন হয়তো ওই 10-11 মতো হচ্ছে। এটা বোঝার চেষ্টা করো। বার্ডেন, এই যে সলিড ওয়েস্ট, বললাম না ওয়েস্ট দু রকমের হয়। এক, তুমি ইউজ করতে পারলে না, প্রচুর কিনে আনলে ব্যবহার করতে পারলে না, তাহলে ওয়েস্ট হয়। আরেকটা হচ্ছে ব্যবহার করার পর যখন এটা আর ব্যবহারযোগ্য নেই, তখন ওয়েস্ট হয়। ঠিক আছে, তো এই বার্ডেন, বোঝা, বার্ডেন অফ সলিড ওয়েস্ট এখন আনম্যানেজেবল, ক্লিয়ারলি আনম্যানেজেবল। সলিড ওয়েস্ট ওই রিডিউস, রিউজ, রিসাইকেল যা করে নাও না কেন, তারপরেও যা থাকবে জাস্ট আনম্যানেজেবল। কোথায় ফেলবে? মাটির তলায়। এটাও তোমাদের সিলেবাস থাকবে, দেখবে ফেলার বিভিন্ন জায়গা আছে, মাটি খুঁড়ে তার তলায় পুঁতে দাও, এক, খুব সহজ। তার প্রোজ এন্ড কনস আছে। একটা আছে মাটি খুঁড়ে কিন্তু ভেতরে একটা গামলা বসায়, গামলার মধ্যে ফেলে, যাতে সয়েল কন্টামিনেশন কম হয়, একটু একটু ইমপ্রুভ। দেখবে এখানে একটা ভাষা আছে সেকেন্ড পয়েন্টে, আনস্যানিটারি ল্যান্ডফিল। ওই গামলাটা না বসালে ওটা হচ্ছে, গামলাটা আমি কথা কথা বলছি, গামলা না, ওটা একটা শীট থাকে, যাই হোক ধরে নাও গামলা। তো গামলা না বসালে ওটা হচ্ছে আনস্যানিটারি ল্যান্ডফিল, আর গামলা যদি বসাও দ্যাট ইজ কল্ড স্যানিটারি ল্যান্ডফিল। আচ্ছা, কিছু তুমি ধাপার মাঠে দেখতে পাও, ওই যে বললাম পাহাড়ের মতো হয়ে আছে, বাইরে থেকে কেউ এলে জানতে পারবে না যে পাহাড়টা এটা পাহাড় আছে না ময়লা। এরকম 22টা স্টেটে আনম্যানেজেবল কন্ডিশনে আছে, ইন্ডিয়ার 22টা স্টেট। এখন এটা আমি প্রেজেন্ট সিনারিও বলছি, এটা কিন্তু 2021-এর ডেটা, এটা মানে তার আউটকাম যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, সব ডেটা পৌঁছায়নি, সেই অব্দি আমার হাত নেই যে আমি বার করে আনবো তোমাদের দেখাবো। এটা সাধারণ মানুষ হিসাবে আমি যেটা পেয়েছি তোমাকে দেখাচ্ছি। দ্যাট ইজ আনম্যানেজেবল 22টা স্টেটে। আচ্ছা, ওই ইন্ডাস্ট্রিতে একটা রিসার্চ ডেভেলপমেন্ট সেক্টর হয়, খুবই ভালো।
প্রচুর মানুষ ওখানে থাকে, প্রচুর মানুষ সেখানে কাজ করে। রিসার্চ ডেভেলপমেন্ট খুবই ভালো, দরকার। তোমাদের মতন লোকও ওখানে যাবে ভবিষ্যতে, চেষ্টা করবে যাওয়ার, তবেই কাজ করে আরাম পাবে। রোজ এক কাজ করতে থাকলে না মাথা খারাপ হয়ে যাবে। প্রথম প্রথম 5-7 বছর চলবে, তারপর 10-15 বছর ভালো লাগবে, তারপর মনে হবে যে কেন ঠিক সময় থাকতে চেঞ্জ করলাম না, এই এক কাজ কি সারা জীবন করে যাবো, এটা মনে হবে। তো এই রিসার্চ ডেভেলপমেন্টের যে হয়, প্রচুর ইনভেন্টারি কাজ হয়, খুবই ভালো। সেই ইনভেন্টারির আবার ওয়েস্টও আছে, সেটার উপর কিছু ল রেগুলেশন আছে, যেগুলো নিয়ে কি করবে, কোথায় ফেলবে, সেইটা আবার আনম্যানেজেবল, সেটাও এখন আনম্যানেজেবল। মানে তো এই রিসার্চের পেছনেও খরচা, তার ওয়েস্ট মেটেরিয়ালের ডিসপোজ করতেও খরচা, প্লাস সমস্যা, সব মিলে মানে আনম্যানেজেবল যাকে বোঝা যায় না, মানে আমরা যাকে বলি ঘেঁটে ফেলেছি, সেই ঘেঁটে ফেলেছি, জানি সবই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলছি, বুঝাতে পারছি। সকলকে মিলে একটা কাজ দিয়ে দিলে যা হয়, এই এখানে রাখছে, ও আবার সেটাকেই তুলে ওখানে রাখছে, এই এমন একটা জিনিস চলছে। এনার্জি, এই যে বলছিলে না যে একজন বললে যে ই ভেহিকল বাড়বে, একজন বললে ই ভেহিকলের খুব দাম, কিনতে পারা যায় না, 4 হুইলারের দামে 2 হুইলার পাওয়া যায়, কি করে কিনবো? এইটা হচ্ছে তার কারণ। এখান থেকে বুঝতে পারবে একদিন সরতেই হবে, ই ভেহিকেলে সবাইকে সরতে হবে, এবং তখন তোমার সেটা বাজেটের মধ্যে আসবেও। কিরকম? ইন্ডিয়ার যেটা ন্যাচারাল গ্যাস আর হাইড্রো বেস পাওয়ার, ন্যাচারাল গ্যাস মানে এখান থেকে তোমার এই এলপিজি সিলিন্ডারের গ্যাস তৈরি হয়, সেইটার সোর্স। আর হাইড্রো বেস মানে ওই যে জলবিদ্যুৎ প্রকল্প, এইগুলো এখন শেষের পথে, খুব বেশি দিন এটাকে ব্যবহার করতে পারবে না। যদি বলো যে জল তো আসছে, নদী সকলের অবস্থাই খারাপ, বৃষ্টির জল ড্যামে জমিয়ে জমিয়ে, আর কাজ হবে না কেন, বাট সেটা সবার দরকারকে মেটাতে পারবে না। একটা ভাষা আছে জানো তো, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এটা শুধু এনভায়রনমেন্টের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে প্রযোজ্য। সাপ্লাই আর ডিমান্ড, ক্যারিং ক্যাপাসিটি। পার্টিকুলার একটা ছেলেকে, একটা স্টুডেন্টকে আমি নিয়ে এসে কলেজের 4টে কাজ দিলাম, তার তো একটা ক্ষমতা আছে করবার। তাকে 4টে কাজ দিলাম, সে সারাদিনে হাঁপিয়ে ঝাঁপিয়ে 4তলা 1তলা দৌড়ে করে দিল। এবার তাকে যদি 6টা দিই, তাহলে সে 6টা কেন, কোনোটাই ঠিক করে উঠতে পারবে না। তার মানে কি, তোমার ক্যারিং ক্যাপাসিটি এবার ফেল করে গেছে। সেই রকম হবে, তৈরি হবে, কিন্তু কোনটা যে তোমার করে শেষ করতে পারছো বুঝতে পারবে না। এমন পরিমাণ বিদ্যুৎ তৈরি হচ্ছে, না একটা ফ্যাক্টরি রান করছে, না একটা টোটাল ডোমেস্টিক এরিয়া রান করছে, এই টাইপের সমস্যা শুরু হচ্ছে অলরেডি। গ্যাস প্ল্যান্টস, সেগুলো থেকে গ্যাস তৈরি হতো, যে প্ল্যান্ট গুলো আছে, এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস, না কেউ গোবর গ্যাসের জন্য, ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসের যে গ্যাস প্ল্যান্ট গুলো আছে, 24% হচ্ছে পারফরমেন্স দিচ্ছে, মানে যা প্রোডাকশন করার ক্ষমতা 24% প্রোডাকশন করছে। কেন করছে? ও মেটেরিয়াল পাচ্ছে না, র মেটেরিয়াল পাচ্ছে না, কাঁচামাল পাচ্ছে না, তৈরি কি করবে? এরপরে কি হয়? স্কেয়ারসিটি হয়, সেই ফ্যাক্টরিটার লোক ছাঁটাই শুরু হয়, যেটা এনভায়রনমেন্ট রিলেটেড নয়, সোশ্যাল রিলেটেড, দুটো অ্যাটাচড। এরপর হবে ছাঁটাই, এরপর হবে প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে একদিন। এই জিনিস চলছে। 10টা গ্যাস প্ল্যান্ট থাকলে 20 বছর বাদে দেখি 7টা হয়ে গেছে। সেই 3টে যে কত মানুষ কাজ করতো, কোথায় গেল? নেক্সট, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ওই যে জলবিদ্যুৎ, এটাও 19% ফাংশনিং, আর পাচ্ছে না, পেরে উঠছে না। রিনিউয়েবল এনার্জি যে ধরনের হওয়ার কথা ছিল, অ্যাডিশনাল মানে হচ্ছে যা হওয়ার কথা ছিল খুব ব্যাড পারফরমার। পার্টিকুলার আমি একটা ছেলের কাছে আশা করেছিলাম কেমিস্ট্রিতে 100তে 90 পাবে, 80 পেলো, ঠিক আছে, পেয়ে গেল সে 60-50, দ্যাট ইজ অ্যাডিশনাল পারফরমেন্স। কি করতে গেছিলে আর কি করে ফিরে এলে? তো 18-19-এ দেখা গেছে রিনিউয়েবল এনার্জিতে যেখানে আমাদের পৌঁছাবার কথা ছিল, উই আর ভেরি ব্যাডলি পারফর্ম। এবং রিনিউয়েবল এর মধ্যে যেগুলো আছে, সোলার, আমাদের কলেজে এখন অবশ্য জানি না কি অবস্থায় আছে, ওই ঢোকার পথটাতে, ভালো করে তো দেখো নি বোধহয় সবাই, কলেজটা দেখে উঠতে পারোনি, ঢোকার পথে যে ল্যাম্পপোস্ট গুলো আছে, ওটাতে সোলার প্যানেল বসিয়েছে, যাতে ওখান
ওই পাওয়ার মানে এমন ভাবে সোলার প্যানেলটা বসানো যে শুধু সারা সকাল আলো সূর্যের আলো নেবে আর রাত্রিবেলা বাল্বটা জ্বালাবে, শুধু ওইটুকুর জন্য। দ্যাট ইজ গুড আমার ইনিশিয়েটিভ। ওখানে সব রাস্তার ওরকম লাগানো। রাইট। ভালো ভালো নতুন যে শহরগুলো যদি যাও তাদের স্ট্রিট লাইট গুলো কিন্তু ওইটাই ডিপেন্ডেন্ট, এবং একটা অটোমেটিক ইয়ে আছে, মানে দিনে নির্দিষ্ট সময়ে ও নিভে যাবে। অনেক সময় দেখবে সকাল 10টার সময় অফিস যাচ্ছে, তখনও দেখবে লাইটটা জ্বলছে, মানে ওটা অটোমেটিক ইয়েতে নেই, কারোর নেবানোর কথা সে নেবাই, ম্যানুয়াল এরার হবে, ঠেকাতে পারবে না। আরেকটা থাকে তোমাদের এই ডিজিটালের দৌলতে, সূর্যের আলো যেই কম হবে লাইট সেন্সার ও ধরে লাইটটা জ্বালিয়ে দেবে। এতে কি হয়, সে মেঘলা দিনেও লাইট জ্বালিয়ে বসে থাকে, এইটা হয়, বুঝলে? আচ্ছা, তো এই উইন্ড এনার্জি কি হয়, উইন্ড এনার্জি যা সাপ্লাই দেওয়ার কথা মাত্র 6.3% দেয়। ফাঁকা জায়গাগুলোতে কিছু কিছু স্টেট আছে আমাদের, রাজস্থান, গুজরাট, এই পশ্চিম সাইড গুলো ড্রাই যেগুলো, ওরা কিন্তু পুরোপুরি উইন্ড এনার্জিকে সার্ভাইভ করতে পারে, কিন্তু এখনো অব্দি হয়ে ওঠেনি 100%। তবে হ্যাঁ, আমাদের থেকে ওরা বেশি ইউজ করে। সোলার এনার্জি 5.6%। কটা জায়গায় দেখেছো? তোমার সামনেই তো, আশেপাশে তো চোখ খোলা রেখে ঘুরছো, কটা জায়গায় সোলার? তো বলতে পারবে, অ্যাটলিস্ট 10টা মানুষ বলতে পারবে যে হ্যাঁ আমার রাস্তা এই যেখানে আমি আছি তা আমি জানি তার এই পাশে আছে, ও পাশে আছে, সে পাশে আছে, বলতে পারবে? পারবে না। এই এতগুলো যে কত স্টুডেন্ট আছে আমি এই মুহূর্তে জানি না, তবে হ্যাঁ ম্যাম, এই 10 জন। উস্তির ওই সাইডে ম্যাম ওইদিকে আছে, উস্তির দিকে যেতে পারে ম্যাম, দেখেছি ওখানে প্রায় রাস্তার ধারে লাগানো, কিন্তু অনেক দূরে দূরে, সব জায়গায় লাগানো নেই, মেন মোড়ে মোড়ে লাগানো। হ্যাঁ, ওটা হচ্ছে খুব, সেই মিউনিসিপ্যালিটি বা সেই কর্পোরেশন খুব ইনোভেটিভ। যে বললে কথাটা, একটা জিনিস মনে রাখবে, যে যে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির আন্ডারে করা হয়েছে সেই ভদ্রলোক, সেই কাউন্সিলর বা ইয়ে, সে প্রচন্ড টেকনোলজি টেকি স্যাভি, সে প্রচন্ড প্রোগ্রেসিভ মাইন্ড, যে সেও কিন্তু করে উঠতে পেরেছে। বাট এটা এইরকম দয়া দাক্ষিণ্যে রাখলে হবে না, দিস শুড বি ম্যান্ডেটরি। যতক্ষণ না রুল বসাচ্ছ, ততক্ষণ না মানুষকে ভয় দেখাচ্ছ আইনে, সে কাজ করবে না। এটা শুনতে খুব খারাপ লাগলেও এটা ঠিক। প্রত্যেকে প্রত্যেকে, তুমি আমি প্রত্যেকে, যতক্ষণ না ম্যান্ডেটারি করে দিচ্ছ, এবং ম্যান্ডেটারি না হলে তোমার কি লস হবে এটা যতক্ষণ না তোমার মাথায় আমি ঢোকাতে পারছি, তুমি নিয়ম মানবে না। আচ্ছা, লাস্ট আজকে ক্লাইমেট, এই সবকিছু করে ক্লাইমেটের কি এফেক্ট করছে। আগে এই যে এসিতে বা ফ্রিজে সিএফসি বলে একটা বস্তু হতো, ক্লোরোফ্লুরো কার্বন। ক্লোরোফ্লুরো কার্বন, ক্লোরোফ্লুরো কার্বনটা উঠে যায়। কেন উঠে যায়? ক্লোরোফ্লুরো কার্বন কেন উঠে যায়? না, ওটা ওজোন ডিপ্লিটিং ছিল, আমি বলেছি বোধহয় একবার। মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সিএফসি যদি স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে যায়, যেখানে ওজোন লেয়ার আছে, ইট ক্যান স্টে 100 ইয়ার্স টু ডিপ্লিট ইওর ওজোন লেয়ার। তখন এটাকে কি করা হলো, 2000, এটা আরো আগে, 2011-র আগের ঘটনা বলছি, 2000-এর সময় ধরে রাখো, যখন আমি তোমাদের অবস্থায় ছিলাম, তখন সিএফসিটা কনভার্ট হয়ে গেল, হয়ে HCFC হলো। এসিতে, ফ্রিজের গায়ে লেখা থাকতো একটা স্টিকার লাগিয়ে, একদম সামনে দোকানে গেলে তোমার মুখের সামনে আগে স্টিকারটা, সিএফসি ফ্রি বলে একটা সবুজ পাতার ছবি, দেখবে অনেকের বাড়িতে আজও আছে স্টিকারটা লাগানো। সিএফসিটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গিয়ে তৈরি হলো, ইউজ করা হলো HCFC। কি আমি পরে পড়াবো, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। ওরই একটু ওই মাস্তুতো পিস্তুতো ভাইয়ের মতো, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। বলা হলো ওটা যদি 100 বছর বাঁচে তাহলে এ যাবে, এও ক্ষতি করবে, কিন্তু মাত্র 4 দিন, 4 days। এইভাবে এখন লাস্ট 10 বছর 15 বছরে যা হয়েছে HCFC, এখন দেখা যাচ্ছে both has same global warming or ozone depleting potential। নাও এবার কোথায় যাবে? এগুলো তো রিসার্চ ডেভেলপমেন্ট, প্রতিদিন বদলাবে। তুমি এখন কি দৌড়বে 15 বছর আগে যে কেন বলেছিলে? এ তো হবেই, মেনে নিতেই হবে, এটাই তো রিসার্চ ডেভেলপমেন্ট, এটাই তো এডুকেশনের প্লাস পয়েন্ট।
এইবার এখন সবাই মিলে HCFC এর কি অল্টারনেট করা যায় সেটার চেষ্টায় আছে, তবে এখনো অব্দি খুব বেশি প্রোগ্রেস হয়ে উঠতে পারেনি। বোথ হ্যাজ সেম পোটেনশিয়াল। তোমার বুদ্ধি কাজ লাগাচ্ছে, HCFC তার বুদ্ধিও কাজে লাগাচ্ছে। করোনার সাথে কি পেরে উঠছো? পেরে উঠছো তো না। ও চেঞ্জ করছে, তুমিও চেঞ্জ করছো, এরকম ও চেঞ্জ করছে, তুমিও চেঞ্জ করছো, এরকম ভাবেই চলবে। 2018-তে 18-র পর থেকে দেখা গেছে ইন্ডিয়ার 11 স্টেট ইনক্লুডিং কলকাতা এক্সট্রিম ওয়েদার ইভেন্ট দেখেছে। মানে সাইক্লোনের সময় সাইক্লোন হচ্ছে, গরম যখন পড়ছে গরম হচ্ছে, ঠান্ডার সময় ঠান্ডা পড়ছে, সবই এক্সট্রিম। এটা কেন হয়েছে এখনো প্রমাণ সাপেক্ষ, তবে ধরা যাচ্ছে পলিউশন দায়ী, আদারওয়াইজ কোনো কারণ দেখা যায় না। সেকেন্ড, তুমি কোনো অপশন পাবে না। শুধুমাত্র এক্সট্রিমিটি অফ ওয়েদার ওই একটা 2018-এ দেখা গেছিল 1425টা লাইফ এক্সট্রা গেছে, মারা গেছে মানুষ। বলো না, কয়েকদিন আগে কলকাতার এর উপর একটা কি ভারী কি জল ভরা বাজ পড়লো না, কি একটা অদ্ভুত ভাষা বলে ওয়েদার ডিপার্টমেন্ট। মানে একটা ভারী মেঘ কলকাতার ওপরে ছিল, সেটা হঠাৎ করে বৃষ্টি হয়েছে, তাতেই তো শুধু কলকাতা মেট্রোপলিটনের ওপরেই 6জন না 7জন গেছে বাজ পড়ে। এক ফ্যামিলি একটু সাইডে বোধহয় এক ফ্যামিলির কতজন গেছে, বোধহয় একসাথে চাষ করতে গেছিল বা কিছু, ওর ভাই ওর সাংঘাতিক অবস্থা। ওকে একটা ডেথ নিয়ে সামলাতে পারে না বছরের বছর, সেই ফ্যামিলির অবস্থা বলো তো। জাস্ট বিকজ অফ এক্সট্রিমিটি অফ ওয়েদার। পলিউশন স্ট্যাটাস লাস্ট, আজকে পলিউশনের কি স্ট্যাটাস? পলিউশনের স্ট্যাটাস 88 মেজর ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার আছে। কোনো একটা শহর তো পুরোপুরি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ করে না, বিভিন্ন ক্লাস্টার হয়, বিভিন্ন জোন হয়, ইন্ডাস্ট্রিয়াল জোন আছে। এরকম 88টা মেজর ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, কলকাতা নেই, চিন্তা করো না। অ্যাকর্ডিং টু সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, মানে অপারেটেড বাই দিল্লি গভর্নমেন্ট, 35টা 88 এর মধ্যে 35টা সব রকম এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য দায়ী। মানে সব, এয়ার, ওয়াটার, নয়েজ, ল্যান্ড, রেডিও অ্যাক্টিভ, সব করে বসে আছে। 33 শুধুমাত্র মানে এয়ার পলিউশনের জন্য চিহ্নিত। তারা আর কিছু হয়তো করছে না, এয়ার পলিউশনটা করছে না বলা ভুল, একটা পরিমাণের ওপর ধরে। জানো তো, তুমি তোমার বাড়ির সামনে একটা গ্যারেজ খুলেছো, সেখানে রোজ তুমি গাড়ি ছাড়াও, তোমার ওখান থেকেও কিছু পলিউশন হয়, কিন্তু সেটা কিন্তু স্যাটেলাইট ধরতে পারে না। স্যাটেলাইট সেটাই ধরে যেখানে একটা সার্টেন মানে সাইজের পর, অতএব এর নিচেও আছে ছোট ছোট, সেটা বাদ দাও, সেটার হিসেব নেই, সেটার হিসেব গভর্নমেন্ট করে উঠতে পারবেও না। 33 হচ্ছে এয়ার কোয়ালিটি ইনফেক্টেড। 45 হচ্ছে পলিউটেড ওয়াটার, যে ছবিগুলো দেখিয়েছিলাম ওগুলো তো কোনো না কোনো এরিয়ার, ওই যে বললাম কিছু লিগাল প্রবলেম থাকে, জায়গা দেখাতে পারবো না। 45 হচ্ছে পলিউটেড ওয়াটার। এন্ড 17 হচ্ছে ল্যান্ড পলিউশন, মানে ওই গার্বেজ কোথায় ডাম্প করবে বুঝে উঠতে পারছে না, যেখানে সেখানে ডাম্প। বোঝা গেল? এই হচ্ছে আমাদের স্ট্যাটাস। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDP 2021 এর রিপোর্ট হচ্ছে এটা। তাও জানবে এবছর পলিউশন রেট অনেক কম হয়েছে। 2020 যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চেক করো তাহলে দেখবে সাডেন ফল হয়েছে 2020 ওই মার্চ থেকে জুন জুলাইটার সময়। তারপরে এটা দেখতে পাচ্ছ, এটা না থাকলে ওটা যদি আর এতগুলো লাস্ট 100 বছরের মতন যদি হতো তাহলে কি করতো, তাহলে এইটা আরো বাড়তো। তাও 2020টা অ্যাভারেজ ইয়ার হিসাবে ধরা যায় না, তাই তো? এখানে আমি এটা বন্ধ করলাম। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো, আর যারা ল্যাব চেয়েছিলে আমি কথা দিচ্ছি নেক্সট দিন আমি করাবো। নেক্সট দিন আমি এই পোর্শনটাকে একটু ছোট রেখে আমি ওইটা করাবো, ডেফিনেটলি করাবো, তাদেরকে আমি প্রমিস করছি। আর টিল দেন নিজেদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের 3 জনের যে কোনো কাউকে, মানে আমি, রথিন স্যার, রবিশঙ্কর স্যার, যে কোনো কাউকে একটু মানে তাই বলে রাত্রিবেলা করে বসো না, ঘরের কাজে থাকি, একটু ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে করো, ডেফিনেটলি হেল্প করো যদি কারোর কোথাও কোয়ারি থেকে থাকে। আর আমরা
যখন তোমরা কিছু একটা মেজরিটি বলেছো ল্যাবটা দেখতে চাও, আমি দেখাবো, ডেফিনেটলি আমি দেখাবো। আজকে পারলাম না, এটা হয় কি এই টপিক গুলো বলতে শুরু করলে তোমরাও ইন্টারেক্ট করতে শুরু করো আর টাইম হুশ করে বেরিয়ে চলে যায়। হুম, সমস্যা এটাই, সমস্যা নয়, নিশ্চয়ই। তোমরা ইন্টারেক্ট করো। হ্যাঁ, তো আমরা ডেফিনেটলি নেক্সট যেদিন আমি পাবো আমি ল্যাব ডিসকাস করবো। ওকে, তাহলে আজকে এই রইলো। ইয়েস ম্যাম। কারোর যদি কিছু বক্তব্য থাকে বলতে পারো, হয়তো আমি লিভ করবো, তোমাদের আবার নেক্সট ক্লাস হবে। কেউ কিছু একটা বলতে? ও তখন বাবা কতজনের কত ইমোজি, যাই হোক, ঠিক আছে, তাহলে এই থাক, আবার নেক্সট যেদিন দেবেন সেদিন দেখা হবে। থ্যাংক ইউ ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ জায়েদ, এই যে সাইটটা তুমি দিয়েছো, এই সাইটে থাকার কথা পলিসিস, হ্যাঁ এক্স্যাক্টলি, তবে এটা জেনারেলি নিয়ম কানুন গুলোই থাকে, স্ট্যাটাস খুব একটা দেখতে পাবেন, এই সাইটটা খুব একটা যে আপডেটেড তা নয়, মানে আমার লাগে এইটার মধ্যে ম্যাম পিডিএফটা, এটা ম্যাম পিডিএফ এর লিস্ট, এর মধ্যে সব আছে, ওই গ্রাফ করা আছে। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকেই ডেটাগুলো ওঠে, এইখান থেকেই ডেটাগুলো আসার কথা, গভর্নমেন্টের এইসব সাইটেই ডেটা আসার কথা। আর রুলস এন্ড রেগুলেশন যে সাইট গুলো ওটা হয় ওপেন করে সেগুলো দেখুন ম্যাম, ওর মধ্যে হয়তো আছে। দেখো, ওর মধ্যে সিপিসিবি বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে সাইট গুলো আছে সেই সাইটে যদি যাও তাহলে নতুন কি অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই যে এগ্রিকালচার পলিসি ইন্ডিয়া, হ্যাঁ এটা আমি দেখেছি, তোমাদের ইয়ের সাথে রিলেটেড নয় বলে আমি আর এটা দিইনি। এটা হচ্ছে এগ্রিকালচারাল রুলস এন্ড রেগুলেশন কি হতে পারে তার একটা ইয়ে দিয়েছে, এটা ডাইরেক্টলি তোমাদের সাথে এখন না ইয়ে করলেও চলবে। আরেকটা যেটা থাকে, এই যে রিসেন্টলি যেমন তোমরা জানো কিনা জানি না, নয়েজের কিছু অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হয়েছে 2000 এর দিকে, 2020 না 2000 এর দিকে নয়েজের কিছু রুলস চেঞ্জ হয়েছে। এখন ফাইন বেড়ে গেছে, সে বাজি ফাটাও, কনস্ট্রাকশনে প্রচন্ড আওয়াজ করো, ফ্যাক্টরিতে মেশিনারি আওয়াজ, এইগুলোর জন্য রুল গুলো স্ট্রং হয়েছে। নয়েজ, এই রুলস নিয়েও একদিন বলবো, যে রুলস গুলো যদিও খুব মানে ইলাবরেট, আমরা পরে দেখব এই রুলস কি কি রুল আছে, কি কি রুলের আন্ডারে মোটামুটি একটু জানা, নাগরিক হিসাবে সিটিজেন হিসাবে আমাদের একটু রুল গুলো জানা উচিত। এই যে কালী কালী পুজোর সময় বাজি ফাটালেই দেখবেন নিচে পুলিশ এসে বেল বাজায়, অ্যামেন্ডমেন্ট রুলটা স্ট্রং হয়েছে, ফাইন বেড়েছে, আগে 500 টাকা ফাইন ছিল, এখন 1000 টাকা হয়েছে, 1000 থেকে সেটা বাড়তে পারে 1 লাখ। মানে তুমি কি ধরনের আওয়াজ কতদিন ধরে করেছো সেইটার উপর ডিপেন্ড করে, তো এই দিয়েও হয়। যাই হোক, সেগুলো আমরা আস্তে আস্তে করতে করতে দেখব। তাহলে আজ এই অবধি রইলো, ঠিক আছে।